তো আমরা লাস্ট ক্লাসে যে পার্ট পড়েছিলাম সেখানে ছিল হচ্ছে প্রোগ্রাম তৈরির যে ধাপসমূহ, সেটা আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। সেখানে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, অনেক অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো। তো যারা হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো জমা দাও না, অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে নিবা, কারণ হচ্ছে এগুলো তোমাদের ফাইনাল কম্পিটিশনের মধ্যে এই মার্কস গুলো যোগ হবে। তোমাদের ফাইনাল কম্পিটিশনে আমি আহ, যারা টপ 3-তে থাকে তাদেরকে হচ্ছে আমি করি। তো তোমরা হচ্ছে আহ, সবাই চেষ্টা করবা যেন ফাইনাল কম্পিটিশনে ভালো করতে পারো। এই জন্য আগে সবগুলো সামনে গত ক্লাস পর্যন্ত অ্যালগরিদম ফ্লো চার্ট মানে সি প্রোগ্রামের, মানে আমরা যদি সি প্রোগ্রামকে 3টা পার্টে ভাগ করি তার মধ্যে একটা পার্ট আমরা শেষ করেছি, যেটা হচ্ছে তোমার অ্যালগরিদম ফ্লো চার্টের আগ পর্যন্ত। আরেকটা পোর্শন হচ্ছে অ্যালগরিদম ফ্লো চার্টের যে অংশটা, সেটা হচ্ছে একটা পোর্শন। আরেকটা পোর্শন হচ্ছে সি প্রোগ্রাম। মোটামুটি যদি আমরা 3টা ফেজে ভাগ করি, আমাদের একটা ফেজ হয়েছে। তো এখন আমরা যে পার্টে আসলাম এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ এখান থেকে কলেজে বা বোর্ড পরীক্ষায় সৃজনশীলে অ্যালগরিদম বা ফ্লোচার্ট আসে। তো অ্যালগরিদম হচ্ছে যদি আমরা কোনো একটা সমস্যা, না আমরা মূলত এই অধ্যায়ে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করব। সেগুলো হতে পারে বিভিন্ন লজিক্যাল সমস্যা, হতে পারে বিভিন্ন ম্যাথমেটিক্যাল সমস্যা। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা হয় সেটা অ্যালগরিদম দিয়ে সমাধান করি, নাহলে ফ্লোচার্ট দিয়ে সমাধান করি। তো অ্যালগরিদম ফ্লোচার্ট দিয়ে তারপর আমরা কি করি, সি প্রোগ্রাম করি। তো আমরা গত ক্লাসে যেখানে পড়েছিলাম, তো তোমাদের মনে আছে যে এখানে আমরা পড়েছিলাম যে প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং, এইটা হচ্ছে মূলত সি প্রোগ্রাম। তার আগের যে ধাপটা সেটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। তো আমরা মূলত আমাদের এই অধ্যায়ে এই 3টা পার্ট ভালো করে পড়বো। একটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইন করা অ্যালগরিদম ফ্লোচারের সাহায্যে, তারপর কোডিং করা, তারপর কোডিংটা হচ্ছে আমরা এখান থেকে ভুল ত্রুটি বের করে সেটা হচ্ছে সংশোধন করা, সেটা হচ্ছে বাস্তবায়ন করা। এই 3টা পার্ট মূলত আমাদের এই অধ্যায় 5-এ আর কি আলোচনা করা হয়েছে। তবে আমরা প্রোগ্রাম ডিজাইন করতে গেলে আমাদের এই সমস্যা বিশ্লেষণ, সমস্যা নির্দিষ্টকরণ, এই বিষয়গুলো কিন্তু সামনে আসবে। এগুলো ছাড়া কিন্তু আমরা করতে পারবো না। তো মূলত আমরা এই সবগুলো ধাপই করব। তবে প্রধান যদি আমরা 3টা ভাগে ভাগ করি, তার মধ্যে একটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইন করা, প্রোগ্রাম ডেভেলপমেন্ট করা বা হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন করা। তো আজকে আমরা যে পার্টটা পড়া শুরু করবো সেটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। তো ডিজাইন করতে গেলে সেখানে সমস্যা নির্দিষ্টকরণ, আমাদের সমস্যাটা বুঝতে হবে, এটাকে বিশ্লেষণ করতে হবে, তারপর হচ্ছে আমরা প্রোগ্রাম ডিজাইন করব। তার মানে এই 3টা পার্ট মূলত আমরা আজকে পড়বো। তো প্রোগ্রাম ডিজাইনের একটা অংশ হচ্ছে অ্যালগরিদম। আমরা একটা সমস্যাকে যদি ধাপে ধাপে বর্ণনার সাথে সমাধান করি, তখন সেটাকে বলি আমরা অ্যালগরিদম। তো যদি আমরা এটা একেবারে বইয়ের ভাষায় সংজ্ঞা দেখতে চাই, তাহলে আমরা বলতে পারি যে আমরা, তোমরা চাইলে সংজ্ঞা এভাবে লিখতে পারো যে কোনো একটা প্রোগ্রামকে ধাপে ধাপে বর্ণনার সাহায্যে সমাধান করাকে অ্যালগরিদম বলে, এভাবে লিখলে চলবে। আবার এখানে যেভাবে লেখা আছে এভাবে লিখলে হবে। তো এখানে বলা আছে প্রোগ্রাম তৈরির জন্য যে ধাপগুলো আমরা নিব, এগুলো হতে হবে কি যুক্তিসম্মত। প্রোগ্রাম তৈরির জন্য যুক্তিসম্মত এবং পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগরিদম বলা হয়। মানে একটা সমস্যাকে আমরা যুক্তির সাহায্যে লজিক্যালি লজিক্যালি কি করব, সিকোয়েন্সিয়ালি সাজাবো। লজিক্যালি এবং সিকোয়েন্সিয়ালি মানে ধারা ধারা অনুযায়ী সাজাবো, এবং হচ্ছে লজিক্যাল হইতে হবে। যদি এরকম আমরা সাজাই, তখন সেটাকে বলি আমরা অ্যালগরিদম। তো অ্যালগরিদমের উদাহরণ আমরা একটা দেখতে পারি। অ্যালগরিদমের উদাহরণ মনে করো, যদি আমরা বলি যে ধরো দুইটা সংখ্যার যোগফল তৈরি করো তুমি, বা দুইটা সংখ্যার যোগফল বের করো। তো দুইটা সংখ্যার যোগফল বের করার জন্য তোমাকে আগে জানতে হবে সংখ্যা দুইটা কি কি। সংখ্যা দুইটা জানার পর তারপর তুমি কি করবে, দুইটা হচ্ছে যোগ করবে। তাহলে সংখ্যা দুইটা হচ্ছে প্রথমে ইনপুট নিতে হবে, তারপর সেটাকে প্রসেস করতে হবে। প্রসেস করা মানে হচ্ছে যোগ করা, তারপর হচ্ছে ফলাফলটাকে শো করতে হবে। তো তুমি ধাপ 1-এ কি করলা, প্রোগ্রামটা শুরু করলা। তারপর হচ্ছে তুমি কি করলা, দুইটা সংখ্যা ইনপুট নিলা। তারপর কি করলা, তুমি আরেকটা ধাপে যোগ করলা। আরেকটা ধাপে কি করলা, ফলাফলটাকে তুমি আউটপুট আকারে দেখাইলা। আরেকটা ধাপে গিয়ে তুমি প্রোগ্রামটাকে শেষ করে ফেললা। এই যে ধাপগুলো আমরা বললাম, এইগুলো হতে পারে অ্যালগরিদম। আমরা একটু করে আরো এক্সাম্পলের সাথে দেখবো। তারপর ফ্লোচার্ট হচ্ছে যদি আমরা এই যে ধারা বর্ণনাগুলোর কথা বললাম, সেগুলোকে যদি আমরা চিত্রের সাহায্যে বা বিভিন্ন সাংকেতিক চিত্রের সাহায্যে সমাধান করি, তখন সেগুলোকে বলি আমরা ফ্লোচার্ট। তো আমরা বলতে পারি এখানে প্রোগ্রাম লেখার পূর্বে, মানে আমরা যখন সি প্রোগ্রাম লিখি বা কোডিং করি, তো কোডিং করার পূর্বে প্রোগ্রামের যে ধাপসমূহ আছে সেগুলোকে যদি আমরা চিত্রের সাহায্যে উপস্থাপন করি বা চিত্রের সাহায্যে ধারাবাহিকভাবে প্রকাশ করি, এখানেও কিন্তু লেখা যাবে। কারণ সমস্যা স্যার, আমরা কথা কেটে যে কোনো কেটে একটা যাচ্ছে স্যার। আচ্ছা, কথা কেটে কেটে যাচ্ছে, তো আমরা একটু ওয়েট করি, হয়তো নেট একটু সমস্যা হচ্ছে। তো আমরা যদি ফ্লোচার্টের কথা বলি, সেক্ষেত্রে ফ্লোচার্ট হচ্ছে কি, আমরা একটা প্রোগ্রাম করার আগে সেটাকে যদি বর্ণনার সাহায্যে সমাধান করি সেটা হবে অ্যালগরিদম, আর যদি সেটাকে চিত্রের সাহায্যে উপস্থাপন করি তখন সেটা হবে ফ্লোচার্ট। এখন এই ফ্লোচার্ট করার জন্য আমরা কিছু সিম্বল ইউজ করব বা কিছু চিত্র ইউজ করব। এই সিম্বলগুলো আমাদের ইচ্ছা মতো দিলে হবে না, কিছু সিম্বল নির্দিষ্ট করা আছে, ওই সিম্বলগুলো আমাদেরকে ফলো করতে হবে। যেমন আমরা এখানে অনেকগুলো সিম্বল দেখতে পাচ্ছি একসাথে, এখানে আমরা অনেকগুলো সিম্বল দেখতে পাচ্ছি।
তো এই সবগুলো হচ্ছে ফ্লো চার্টের সিম্বল। তো আমরা যতগুলো ফ্লো চার্ট আছে এগুলোকে আমরা সাধারণত দুইটা প্রধান ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট, আর একটা হচ্ছে তোমার প্রোগ্রাম ফ্লো চার্ট। তো আমরা আমাদের অধ্যায় 5-এর জন্য যে ফ্লো চার্টের সিম্বলগুলো ইউজ করব সেগুলোকে বলবো আমরা সিস্টেম ফ্লো চার্টের সিম্বল। সিস্টেম ফ্লো চার্টের সিম্বল, সরি মানে প্রোগ্রাম ফ্লো চার্টের সিম্বল। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট। যেমন এখানে যেমন ডেটাবেজের চিহ্ন আছে, ডেটাবেজের চিহ্ন আছে যেটা আমাদের এই অধ্যায়ে লাগবে না এখন, আমাদের দরকার নাই, কিন্তু এটা প্রোগ্রামিং এর আরো আপডেট টেবিলে লাগে। আমাদের ইন্টারনাল স্টোরেজের দরকার নাই আমাদের এই অধ্যায়ের জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সামিং জাংশন আছে, এগুলো আমাদের দরকার হবে না। মার্জ করা, সর্ট করা, তারপর হচ্ছে তোমার এই যে কাজগুলো আছে এইগুলো হচ্ছে তোমার সিস্টেম ফ্লো চার্টের অংশ। তারপর হচ্ছে আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্ট। যেমন হচ্ছে আমরা এখানে কিছু সিম্বল দেখতে পাচ্ছি, যেমন এখানে আছে প্রসেসের একটা সিম্বল, সেটা হচ্ছে একেবারে পিওর আয়তক্ষেত্র। এখানে দেখতে পাচ্ছি প্রসেস, পিওর আয়তক্ষেত্র। তারপর আছে হচ্ছে ডিসিশন, এটা হচ্ছে একটা ডায়মন্ড চিহ্ন, এটাকে বলা হয় ডায়মন্ড সাইন। ডিসিশনটা হচ্ছে ডায়মন্ড সাইন। তারপরে কি আছে, তারপর আছে হচ্ছে এখানে দেখো ইনপুট আউটপুটের জন্য একটা সামন্তরিকের চিহ্ন আছে। ইনপুট আউটপুটের জন্য একটা সামন্তরিকের চিহ্ন আছে। তারপর স্টার্ট করার জন্য অথবা এন্ড করার জন্য, স্টার্টের সময় ইউজ করা যাবে, এন্ড সময় একটা উপবৃত্তের মতো, মানে বৃত্ত না, একটু চ্যাপ্টার বৃত্ত। তারপর হচ্ছে এখানে একটা ডিরেকশন দেখতে পাচ্ছি, এই ডিরেকশনটাকে বলা হয় প্রোগ্রামের ডিরেকশন বা ফ্লো। প্রোগ্রামটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে ডিরেকশন দেখে তুমি বুঝতে পারবা। কানেক্টর হচ্ছে যদি একাধিক ডিরেকশন হয় তখন আমরা এই সবগুলো ডিরেকশনকে একসাথে কানেক্ট করার জন্য কানেক্টরটা ইউজ করি। তো এই সবগুলো হচ্ছে আমাদের প্রোগ্রাম ফ্লোচার্ট, মানে আমরা আমাদের এই অধ্যায়ের জন্য যে ফ্লোচার্ট গুলো ইউজ করব সেগুলোকে বলছি আমরা প্রোগ্রাম ফ্লোচার্ট। তো এই প্রোগ্রাম ফ্লোচার্ট গুলোর মধ্যে এখানে আমরা প্রথমে কি বললাম যে প্রসেস করা, তারপর হচ্ছে ডিসিশন নেওয়া, ইনপুট আউটপুট, স্টার্ট এন্ড, তারপর হচ্ছে ফ্লো, তারপর হচ্ছে কানেক্টর। তো এগুলো আমরা একটু একসাথে করেছি, সেগুলো সেখান থেকে আমরা লিখি, এখান থেকে না লিখে আমরা এখান থেকে লিখি। তো এইখানে আমি কতগুলো প্রোগ্রাম ফ্লোচার্ট দিয়েছি, তো তোমরা আপাতত এগুলো একটু লিখে নিবা। প্রথমে যে চিহ্নটা আছে এটাকে আমরা ইউজ করি স্টার্ট বা এন্ড করার জন্য। এটাকে আমরা, তোমরা তোমাদের মোবাইলটাকে জুম করে নিতে পারো, দেখতে সুবিধা হবে তাহলে। এর সিম্বলটা হচ্ছে স্টার্ট বা এন্ড করার জন্য, আমরা লিখেছি এখানে স্টার্ট অথবা এন্ড। আর এটার কাজ কি? এটার কাজ হচ্ছে প্রোগ্রামের শুরু এবং শেষ সে হচ্ছে এটা মেনশন করবে, প্রোগ্রামের শুরু বা শেষ মেনশন করবে। আপাতত আমরা এই সিম্বল আর নেম এই দুইটা লিখলেই কাজ বুঝে যাব। আর এটা তো দেখলাম আমরা অ্যারো, অ্যারো হচ্ছে এখানে সিস্টেমের বা সরি প্রোগ্রামের যে ফ্লো আছে বা ডিরেকশন আছে সেটা সে ইন্ডিকেট করবে প্রোগ্রামটা কোন দিক থেকে কোন দিকে যাবে। আর এই যে সামন্তরিক চিহ্নটা সেটা হচ্ছে ইনপুট অথবা আউটপুটের জন্য ইউজ করব। ইনপুটের ক্ষেত্রে আমরা ইউজ করবো এটা, বা আউটপুটের সময় আমরা এটা ইউজ করবো। তারপর প্রসেসটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। প্রসেসটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, পিওর আয়তক্ষেত্র। তার মানে শুধু প্রসেস করার জন্য আমরা আয়তক্ষেত্র ইউজ করি। তো প্রসেসের মধ্যে হতে পারে, ধরো তুমি দুটো সংখ্যার যোগফল করলা a প্লাস b, এটা হতে পারে প্রসেস। একটা মান তুমি নিলা s ইকুয়াল 0, মানে অর্থাৎ যেটা সমীকরণ আকারে থাকে, সমীকরণ আকারে যেগুলো থাকে যেমন s ইকুয়াল 0, a সমান 1, i সমান 5, ঠিক আছে। তারপর s ইকুয়াল a প্লাস b, এই যে সমীকরণগুলো থাকে সেগুলোকে বলা হয় প্রসেস করা। তো আমরা প্রসেসের জন্য ইউজ করবো আয়তক্ষেত্র। আর ডিসিশনের জন্য আমরা ইউজ করবো ডায়মন্ড সাইন, এটাকে বলা হয় ডায়মন্ড সাইন। তো ডিসিশন মানে হচ্ছে লজিক্যাল ডিসিশন। আমরা কোনো একটা প্রোগ্রাম জিজ্ঞেস করবো এটা কি বড়, এটা কি ছোট, এটা কি জোর, এটা কি বিজোড়, হ্যাঁ এরকম করে, এটা কি পজিটিভ, এটা কি নেগেটিভ। যখন আমরা কোনো একটা প্রশ্ন করি তখন আমাদের অ্যান্সার আসে হ্যাঁ বা না। এটা কি পজিটিভ, তখন অ্যান্সার হয় হ্যাঁ পজিটিভ অথবা না পজিটিভ। যে কোনো কিছুতে কি হয়, দুইটা অ্যান্সার আসে, হ্যাঁ অথবা না। তো এরকম দুইটা যে প্রশ্ন থাকে, লজিক্যাল প্রশ্নগুলো, তো এই লজিক্যাল প্রশ্নগুলো আমরা হচ্ছে ডিসিশন সাইনের ভিতরে লিখবো বা ডায়মন্ড সাইনের ভিতরে লিখবো। এটার কাজ হচ্ছে ডিসিশন নেওয়া। সে হচ্ছে এখান থেকে সিদ্ধান্ত নিবে যে এরপরে সে কোন দিকে যাবে, তার প্রোগ্রামটা কোন দিকে যাবে সেটা সেখান থেকে ঠিক করবে। তো এইখানে যে 5টা সিম্বল আছে তার সাথে আরেকটা সিম্বল হচ্ছে কানেক্টর। কানেক্টরের কাজ হচ্ছে অনেকগুলো ডিরেকশনকে একসাথে কানেক্ট করা যায়, যা একেবারে পিওর বৃত্ত। এটা একটু আগে আমরা দেখেছিলাম। তো এই 5টা সিম্বল তার সাথে কানেক্টরটা একসাথে করলে মোটামুটি এই 6টা সিম্বল দিয়ে আমাদের এই অধ্যায়ের আমরা যে প্রোগ্রামগুলো আমাদের জন্য লাগবে এই অধ্যায় 5-এর জন্য সেগুলো সবগুলো হয়ে যাবে। তো আমরা এখান থেকে এই 5টা সিম্বল এবং হচ্ছে এটাগুলোর নাম নাম লিখলে কাজগুলো লেখা হয়ে যাবে, কারণ স্টার্ট এন্ড করা মানে আমরা বুঝেছি শুরু করা শেষ করা। এরো মানে হচ্ছে ডিরেকশন দেওয়া, প্রোগ্রামের ডিরেকশন বা ফ্লোটা দেখাবে কোন দিকে যাবে। তারপর ইনপুট আউটপুট হচ্ছে ইনপুট নেওয়ার জন্য, আউটপুট দেখানোর জন্য। তারপর প্রসেস করা মানে হচ্ছে তোমার প্রোগ্রামটাকে সে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ যে কাজগুলো করা হবে প্রসেস করা, মানে প্রক্রিয়াজাত করা বা রেজাল্ট দেওয়া। রেজাল্ট দেওয়ার আগের যে কাজটা সেটা হচ্ছে তোমার প্রসেস করা। আর ডিসিশনটা কি, সে হচ্ছে লজিক্যাল ডিসিশন দিবে, এটা ডায়মন্ড চিহ্ন। এটা লিখে পাশাপাশি তোমরা হচ্ছে
এই কানেক্টর চিহ্নটা লিখে ফেলো। এই কানেক্টরের কাজ হচ্ছে কি করা, একাধিক ডিরেকশন থাকলে সে একাধিক ডিরেকশনকে একটা দিকে নিয়ে যাওয়া, বা একাধিক ডিরেকশনকে সে কানেকশন তৈরি করবে একটা, বা সবগুলো কানেক্ট করবে। কানেক্ট করার জন্য আমরা ইউজ করি কানেক্টর। এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যালগোরিদম আর মানে সরি ফ্লো চার্টের যে সিম্বল গুলো আছে, মানে আমাদের প্রোগ্রাম ফ্লো চার্টের জন্য আমাদের এই সিম্বল গুলো লাগবে। তো এখন আমরা প্র্যাকটিক্যালি কি দেখবো, আমরা হচ্ছে অ্যালগোরিদম আর হচ্ছে ফ্লো চার্টের কিছু এক্সাম্পল দেখবো। তো মনে রাখবা যে আমরা প্রোগ্রাম যখন হচ্ছে ডিজাইন করি তখন আমরা তিনটা ভাবে করতে পারি, একটা হচ্ছে অ্যালগোরিদম, একটা হচ্ছে ফ্লো চার্ট, একটা হচ্ছে সুডো কোড। সুডো কোডটা আমি দেখাবো একটু পরে। অ্যালগোরিদম, ফ্লো চার্ট আর সুডো কোড। তো আমাদের এক্সামের জন্য সুডো কোডটা লাগবে না, আমাদের অধ্যায় 5-এ যেটা আছে সেটা হচ্ছে অ্যালগোরিদম আছে আর ফ্লো চার্ট আছে। অর্থাৎ আমাদের অ্যালগোরিদম পড়তে হবে আর ফ্লো চার্ট পড়তে হবে। তো আমরা যদি একটা ফ্লো চার্ট এক্সাম্পল হিসেবে দেখি, একটা ফ্লো চার্ট যদি দেখি, তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পারি। যেমন এখানে যে প্রশ্নটা বলা হয়েছে যে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট লিখো, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট লিখো। আমি তোমরা প্রথমে যেটা খাতায় লিখবা সেটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লো চার্ট। প্রথমে আমি অ্যালগোরিদমটা করব, আমি পাশে অ্যালগোরিদমটা করব, তারপর হচ্ছে ফ্লো চার্টটাকে কম্পেয়ার করাবো দুইটার সাথে। তোমরা কি লিখবা, দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লো চার্ট লিখো। তো প্রথমে আমি অ্যালগোরিদমটা এখানে লিখবো, তোমরা খাতায় লিখে ফেলো দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লো চার্ট। দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লো চার্ট। আমরা অ্যালগোরিদমগুলো ইংলিশে লিখবো, তাহলে আমাদের সময়টা বাঁচবে। পরীক্ষাতে তুমি ইংলিশে লিখতে পারবা, সমস্যা নাই। বাংলা লিখতে গেলে হচ্ছে তোমার টাইম লাগে বেশি, ইংলিশে লিখতে টাইমটা সংক্ষিপ্ত হবে। তো আমরা যদি হচ্ছে অ্যালগোরিদম করতে চাই তাহলে আমাদের দুইটা সংখ্যা আগে ইনপুট আনতে হবে, দুইটা সংখ্যা কি। তো আমি প্রথমে প্রোগ্রামের যে আমরা যখন অ্যালগোরিদম করি তখন আমরা প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে স্টেপ লিখি। স্টেপ 1, স্টেপ 2, এভাবে করে আমরা কতগুলো স্টেপ লিখি। ধরো আমি ফার্স্টে লিখলাম স্টেপ 1, ফার্স্টে লিখলাম হচ্ছে স্টেপ 1। তো আমি এভাবে লিখলাম স্টেপ 1, লিখার পর একটা কোলন দিলাম। মানে এইভাবে কোলনে দিতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? জাস্ট আমি দেখালাম যে এভাবে আমরা সুন্দর করে প্রেজেন্ট করতে পারি। স্টেপ 2, স্টেপ 3, এভাবে করে আমরা আমাদের যে কটা স্টেপ দরকার হবে সে কটা আমরা স্টেপ নিব, ঠিক আছে? তারপর স্টেপ 4, স্টেপ 5 যতগুলো আসবে আমরা প্রোগ্রামটা যখন করবো তখনই বুঝতে পারবো আমাদের কতগুলো স্টেপ লাগবে। তো আপাতত আমরা কিছু স্টেপ নিয়ে রাখলাম, আমরা হচ্ছে 4-5 স্টেপ নিয়ে রাখি। তারপর যদি দরকার হয় আমরা আরো লিখবো, দরকার না হলে আমরা মুছে ফেলবো। তো আমরা স্টেপ 5 পর্যন্ত নিয়ে রাখলাম। তো এই হচ্ছে 5 স্টেপ আমরা নিলাম। স্টেপ নেওয়ার পরে আমরা এখন হচ্ছে আমাদের প্রোগ্রামটা করব। আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লো চার্ট। স্টার্ট করতে হবে প্রোগ্রামটাকে। প্রথম স্টার্ট করব, বাংলায় বলে লিখতে পারি শুরু, শুরু করি বা আরম্ভ করি, এভাবে লিখতে পারি। বাংলা লিখতে পারি শুরু, আরম্ভ লিখতে পারি, আর ইংলিশে আমরা লিখতে পারি স্টার্ট। আমরা যে দুইটা সংখ্যার যোগফল বের করব সেই দুইটা সংখ্যা আমরা নিব, ইনপুট হিসাবে নিব। দুইটা ভেরিয়েবলের এখন সংখ্যা দুইটার নাম কি হতে পারে, মানে আমরা এমন দুইটা ভেরিয়েবল নিব যার মধ্যে মানুষ যে কোনো ধরনের মান ধরতে পারবে, যে কোনো ধরনের সংখ্যা ধরতে পারবে। আমরা জাস্ট ভেরিয়েবলের নামটা দিব। তার মানে ইনপুট আমরা লিখতে পারি এ আর বি, দুইটা ভেরিয়েবল নিতে পারি এ কমা বি। ভেরিয়েবল নাম দিলাম এ কমা বি। আবার তুমি লিখতে পারো নাম্বার 2, যদি চাও হচ্ছে এই দুইটা ভেরিয়েবলের নাম রাখবা হচ্ছে এরকম, একটা হচ্ছে নাম্বার 1, একটা নাম্বার 2। জাস্ট তুমি নামটা তুমি দিতে পারি কোনো ধরনের চল না, জাস্ট দুইটা আমরা আলাদা করার জন্য একটা নিলাম নাম্বার 1 আর একটা নিলাম নাম্বার 2। আমরা নিব তখন দুইটার মধ্যে স্পেস দেওয়া যায় না। যেমন আমি এখানে নাম্বার 1 লিখেছি, এই নাম্বার আর 1 এর মধ্যে কিন্তু স্পেস দেওয়া যাবে না, একসাথে লিখতে হবে। তুমি এখানে আন্ডারস্কোর দিতে পারো বা অন্য কোনো দাগ দিতে পারো, ঠিক আছে? এভাবে আন্ডারস্কোর দিতে পারো বা এখানে অন্য কিছু লিখতে পারো, কিন্তু মাঝখানে ফাঁকা রাখা যাবে না। তুমি যদি এভাবে লিখো নাম্বার 1, তাহলে দুইটা ভেরিয়েবল, নাম্বার 2 এটা চারটা ভেরিয়েবল। আবার তুমি স্যার এবি ধরতে পারো, এক্স ওয়াই ধরতে পারো। আমরা ধরলাম দুইটা ভেরিয়েবল। হ্যাঁ স্যার কথাগুলো আপনার কাটা কাটা আসতেছে, মানে হ্যাঁ বলো, শুনতে সমস্যা মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা একটু ওয়েট করি। যদি সমস্যাটা ঠিক হয় তাহলে আমার হচ্ছিল। ওকে, তো আমরা আমরা ইনপুট নিয়ে ইনপুট লিখে দুইটা ভেরিয়েবলের নাম দিব। একটা দিয়েছি আমরা নাম্বার 1, একটা দিয়েছি নাম্বার 2।
এখন এই নাম্বার আর ওয়ান এর মধ্যে আমরা স্পেস দিতে পারবো না, কারণ ভেরিয়েবলের মধ্যে দুইটা ভেরিয়েবল, এখানে একটা ভেরিয়েবল আছে, যদি স্পেস দিই তখন দুইটা ভেরিয়েবল হয়ে যেতে পারে। তো তুমি হচ্ছে ভেরিয়েবলের নাম লেখার সময় তুমি নাম্বার দিতে পারো, কিন্তু নাম্বার দিলে আরেকটা নাম আমি কি দিব, এই জন্য আমি কি করেছি একটা নাম রেখেছি নাম্বার ওয়ান, আরেকটা নাম দিয়েছি নাম্বার টু। এই হচ্ছে আমার দুইটা ভেরিয়েবল। এখন আমার প্রসেসের গিয়ে আমি কি করবো, প্রসেসে গিয়ে হচ্ছে আমি লিখবো সাম, মানে যোগফল, সাম মানে হচ্ছে যোগফল, সাম ইকুয়াল নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু, নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু। তো আমি এখানে বলেছিলাম যে আমি নাম্বার ওয়ান না লিখে যদি আমি এক্স ওয়াই নিতাম, আমরা সামনের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো এক্স ওয়াই বা এবি দিয়ে করবো। আজকে আপাতত এমনি দেখানোর জন্য দেখাচ্ছি যে ভেরিয়েবল আমরা আমাদের ইচ্ছা মতো নিতে পারি। তো সাম ইকুয়াল আমি যদি নিতাম দুইটা ভেরিয়েবলের নাম এ আর বি, তখন লিখতাম এ প্লাস বি, এভাবে লিখতাম। এখন আমার যোগফল করা কিন্তু আমার কাজ হচ্ছে ফলাফলটাকে শো করানো বা হচ্ছে আউটপুট দেওয়া। আউটপুট দেওয়ার জন্য আমরা লিখি প্রিন্ট। প্রিন্ট মানে ফলাফল প্রদর্শন করা, বাংলা লিখলে আমরা বলতে পারি ফলাফল প্রদর্শন, বা হচ্ছে আউটপুট ছাপানো। প্রিন্ট মানে হচ্ছে আউটপুট ছাপানো বা ফলাফল ছাপানো। তো আমরা প্রিন্ট করবো কাকে, আমার যোগফলটা কার মধ্যে আছে, আমার যোগফল আছে সামের মধ্যে, কারণ এই দুটোর সঙ্গে যোগ করার পরে এই সামের ভিতরে জমা হবে। সাম হচ্ছে আমার একটা মেমোরি অ্যাড্রেস, বা সাম হচ্ছে আমার একটা ভেরিয়েবল, যে লোকেশনের মধ্যে আমাদের যোগফলটা, দুইটা সংখ্যার যোগফলটা জমা হবে। ধরো দুইটা সংখ্যা যদি 5 আর 10 ধরে, যেহেতু আমরা দুইটা সংখ্যার আমরা দুইটা ভেরিয়েবল নিয়েছি, মানে দুইটা সংখ্যা ইনপুট নেওয়ার জন্য মানুষের হাতে ছেড়ে দিই, তার ইচ্ছা মতো দুইটা সংখ্যা ইনপুট নিতে পারবে। তো যে দুইটা সংখ্যা ইনপুট নেবে সেই দুইটা সংখ্যার যোগফলটাকে আমরা প্রিন্ট করবো। তো যোগফলটা হবে আমরা ভেরিয়েবলের নামে লিখেছি, কারণ আমি জানি না যে হচ্ছে আমি যে সফটওয়্যারটা কারোর জন্য বানাবো, আমি যে প্রোগ্রামটা কারোর জন্য লিখবো বা প্রোগ্রামটা আমি যার জন্য বানাবো, সে কোন সংখ্যা ইনপুট নেবে সে আমি জানি না। তাই আমি ধরে নিলাম যে সে যে দুটো সংখ্যায় নিক না কেন, সেই দুটো সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান আর নাম্বার টু এর মধ্যে জমা হবে, আর এই যোগফলটা জমা হবে সামের মধ্যে। আমি হচ্ছে প্রিন্ট করবো সামটাকে, করার পরে আমি আমার প্রোগ্রামটাকে এন্ড করে দিব, প্রোগ্রামের কাজ শেষ। তার মানে স্টার্ট করেছিলাম, এখানে শেষ করলাম, ইনপুট নিয়েছিলাম, তারপর আমি আউটপুট দিলাম, ইনপুট আর আউটপুটের মাঝখানে আমি প্রসেস করলাম। ইনপুট আউটপুট প্রসেস, এটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রামের মূল অংশ। তো আমরা এই তিনটা করলাম, আর শুরু আর শেষ হচ্ছে আমরা স্টার্ট আর এন্ড করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম। প্রজেক্টটা কি হবে, আমরা প্রেজেন্ট করব। আমরা জানি যে ফ্লো চার্ট স্টার্ট করার জন্য এটা হচ্ছে অ্যালগরিদম, এখন আমরা লিখছি হচ্ছে ফ্লো চার্ট। তো ফ্লো চার্টে আমরা যদি শুরু করি আর শেষ করি, তখন আমরা কি করি, একটা উপবৃত্ত একটা চিহ্ন দেই, যেটা হচ্ছে চ্যাপ্টার বৃত্তের মতো। তো আমরা এখানে দিয়েছি স্টার্ট আর দিয়েছি এন্ড, মানে আমরা শুরু করব আর শেষ করব এই মানে চ্যাপ্টার বৃত্তের সাহায্যে। তারপর আমরা বলেছিলাম যে ইনপুট নেওয়া আর প্রিন্ট করা, বা ইনপুট নেওয়া আর আউটপুট দেখানো, দুইটা কাজ হচ্ছে হবে সামুদ্রিকের সাহায্যে। দুইটা কাজ কি হবে সামুদ্রিকের সাহায্যে। তো আমরা এখানে ইনপুট নিয়েছি নাম্বার ওয়ান আর নাম্বার টু, এর সাথে মেলানোর জন্য, বা ফ্লোচারের সাথে মিলিয়ে অ্যালগরিদম করেছি। এখানে ইনপুট নিয়েছি নাম্বার ওয়ান আর নাম্বার টু, তো ভেরিয়েবল দুইটার নাম হচ্ছে নাম্বার ওয়ান আর নাম্বার টু। এখন আমাদের কাজ হচ্ছে প্রসেস করা, মানে দুইটা ভেরিয়েবলকে যোগ করা। তো প্রসেস করার জন্য আমরা লিখলাম সাম ইকুয়াল নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু, আমাদের যোগফলটা বের হয়ে গেল। কোথায় আছে যোগফলটা, সামের ভিতরে। এরপর আমরা কি করবো, আমরা হচ্ছে এরপরে প্রিন্ট করবো কাকে, প্রিন্ট করবো হচ্ছে সামটাকে। তো প্রিন্ট করার জন্য আর ইনপুট নেওয়ার জন্য আমরা সামান্তরিক ইউজ করি। সর্বশেষে আমরা কি করবো, প্রোগ্রামটাকে এন্ড করে দিব। এন্ড করার জন্য আমরা হচ্ছে একটা চ্যাপ্টার ভিত্তিক ইউজ করবো। এইভাবে করে আমরা অ্যালগরিদম করতে পারি, আর এইভাবে হচ্ছে আমরা ফ্লো চার্ট করতে পারি। তবে একটা বিষয় বলে রাখি, তোমরা একটু পরে যখন স্টুডেন্ট পড়বা তখন দেখবে অ্যালগরিদমের সাথে ঝামেলা হবে। অ্যালগরিদমটা হচ্ছে মানে আরো বর্ণনার সাথে লেখা হয়। এভাবে লেখা হয়, মনে করো যে একটা প্রোগ্রাম শুরু করি বা হচ্ছে নাম্বার ওয়ান আর নাম্বার টু, কিন্তু আমরা যেহেতু পরীক্ষাতে অ্যান্সার করবো, তাই আমি পরীক্ষার জন্য একটা ফরম্যাটে তোমাদের শিখালাম। কিন্তু বাস্তবিক বিষয় হচ্ছে যে অ্যালগরিদম করার সময় প্রোগ্রামার আরো বিস্তারিত লিখে রাখেন। মানে আমি একটা প্রোগ্রাম করবো, তার আগে আমি হয়তো আমার নোটবুকে বা ডায়েরিতে যে কোনো একটা জায়গাতে আমি প্রোগ্রামটা কি করবো, এটা আমি আগে হচ্ছে সমাধান করবো, না অ্যালগরিদমে বা বর্ণনার সাহায্যে আমি সমাধান করবো। তো সমাধান করার পরে তারপরে আমি কি করব, চিত্রের সাহায্যে হচ্ছে এটাকে উপস্থাপন করব। তো আমার যদি বর্ণনা ভালো লাগে তাহলে আমি বর্ণনার সাহায্যে করব, যদি আমার মনে হয় যে না আমি বর্ণনা ভালো লাগে না, আমি চিত্রের সাহায্যে প্রেজেন্ট করব, তাহলে আমি চিত্রের সাহায্যে প্রেজেন্ট করতে পারি। মনে করো তুমি এখান থেকে হচ্ছে নারায়ণগঞ্জের কোনো একটা জায়গাতে যাবা, এখন তুমি জানো না যে কিভাবে যেতে হবে। তার মানে তুমি কি করবা, তখন তুমি কারো না কারো কাছে জিজ্ঞেস করবা যে আমি হচ্ছে জায়গাতে যাবো, কিভাবে ধরো বাসা হচ্ছে মিরপুর 14-তে। এখন সে তোমাকে বলে দিবে যে তুমি হচ্ছে মিরপুর 14 থেকে 10 নম্বরে যাবা, যাওয়ার পর সেখান থেকে একটা বাস পাবা হিমাচল, সেখানে সেটা হচ্ছে নামাই দিবে ওরকম একটা জায়গায়। সেখান থেকে তুমি একটা সিএনজি তুলবা, সিএনজি নেওয়ার পরে তুমি হচ্ছে রিক্সা নিয়ে তারপরে হচ্ছে ওরকম জায়গায় যাবা। এখন তুমি যদি এরকম জায়গার নাম যদি মানে তুমি যদি একটা লোকেশন না চিনো, তাহলে তখন তুমি করতে পারো, হয় তুমি এটা লিখে রাখতে পারো।
তুমি যখন এটা লিখে রাখবা, যখন এটা লিখে রাখবা তখন তুমি যদি বর্ণনা সাহায্যে লিখে রাখো তখন সেটা হচ্ছে অ্যালগরিদম। আর তুমি যদি চিত্রের সাহায্যে, ধরো তুমি একটা লোকেশন দিলা, হ্যাঁ লোকেশন দিয়ে তুমি লিখলে হচ্ছে যে আমি এখন 14তে আছি, আমি যাবো মিরসে। তারপর তুমি একটা বাসের লোকেশন দিলা যে আমি বাসে যাব, তারপর তুমি দিলা হচ্ছে একটা বাসের সিম্বলের পরে আবার একটা বাসের সিম্বল দিলা। মানে ধরো তুমি জাস্ট তোমার এই সমস্যাটাকে তুমি একটা চিত্রের সাহায্যে রিপ্রেজেন্ট করলা, তখন সেটা হচ্ছে ফ্লোচার্ট হয়ে যাবে। তার মানে অ্যালগরিদম, ফ্লোচার্ট আর সুডো কোড সবগুলোর কাজ একটাই, কোন একটা প্রোগ্রামকে মানে খসড়া ভাবে সমাধান করা বা রাফলি সমাধান করা। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রোগ্রাম করা বা কোডিং করা। তো এই কোডিং করার আগে আমরা এই স্টেপ গুলোতে কি করি, প্রোগ্রামগুলোকে আমরা উপস্থাপন করি। তো এখন দেখো সুডো কোডটা, যেটা বলছিলাম যে অ্যালগরিদম যেভাবে লেখা হয় সুডো কোড সেভাবে লেখা হয়। অ্যালগরিদম একটু বর্ণনামূলক মানে অংশটা বেশি থাকে, সুডো কোড হচ্ছে বর্ণনামূলক অংশটা কম থাকে। সুডো কোড দেখি, তো সুডো কোড হচ্ছে, সুডো শব্দের অর্থ হচ্ছে ছদ্ম। সুডো বানানটা একটু ভালো করে খেয়াল করে, ইংলিশ বানানটা, এটা অনেকে ভুল করতে পারো। সুডো শব্দের অর্থ হচ্ছে ছদ্ম, মানে যেটা আসল না বা যেটা নকল বা যেটা আমরা দেখছি সেটা না। অর্থাৎ আমরা এমন কিছু ওয়ার্ডের সাহায্যে প্রেজেন্ট করব মানে যেটা আমার মূল প্রোগ্রাম না, মানে এটা আমার মূল প্রোগ্রাম না, জাস্ট প্রোগ্রাম করার আগে আমরা একটা ছদ্ম প্রোগ্রাম করলাম বা একটা আমরা খসড়া প্রোগ্রাম করলাম বা একটা নকল প্রোগ্রাম করলাম, যেটা হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম না। তো শুধু এই শব্দটা এটা আসতে পারে, মানে শুধু সংজ্ঞা যদি বলি তাহলে এই সংজ্ঞাটা অ্যালগরিদম প্রচারের মতো। অর্থাৎ যদি কোনো একটা সমস্যাকে আমরা ধাপে ধাপে সমাধান করি, যেটা হচ্ছে বিভিন্ন সাংকেতিক শব্দের সাহায্যে বা আমরা কিছু শব্দ সাহায্যে, কিছু কিওয়ার্ডের সাহায্যে যদি সমাধান করি, তখন সেটাকে বলি আমরা সুডো কোড। তাহলে লিখবা সুডো শব্দটা হচ্ছে, এটা হচ্ছে ছদ্ম, যার সংজ্ঞা যদি দেখি তাহলে এখানে বইয়ের ভাষায় বললে যে প্রোগ্রামের ধরন এবং কার্যপ্রণালী কিছু সংখ্যক নির্দেশকে একত্রে সুডোকোড বলে। তো এটা হতে পারে একটা সংজ্ঞা। আবার এটাকে যদি আমরা অন্যভাবে বলি, যেটা আমি বলছিলাম যে কোনো একটা সমস্যাকে যদি সাংকেতিক কোডের সাহায্যে সমাধান করা হয়, ঠিক আছে, মানে পর্যায়ক্রমিক ভাবে সাংকেতিক কোডের সাহায্যে গণনা করা হয় বা সমাধান করা হয়। সাংকেতিক কোড বলতে আমরা বলতে চাচ্ছি কি, কিছু ছদ্ম ওয়ার্ড, অর্থাৎ মানে যেটা হচ্ছে প্রোগ্রাম, মূল প্রোগ্রামকে রিপ্রেজেন্ট করছে না, কিন্তু প্রোগ্রামের একটা রাফ বা একটা ডেমোকে রিপ্রেজেন্ট করছে। তো তোমরা চাইলে সংজ্ঞাটা এটা লিখতে পারো, এটা লিখতে স্ট্যান্ডার্ড হবে, প্রোগ্রামের ধরন এবং কার্যপ্রণালী সম্বলিত কিছু নির্দেশকে বা কিছু ধারা বর্ণনাকে কি বলা হয়, সুডোকোড বলা হয়। তবে ধারা বর্ণনা শব্দটা এখানে ইউজ না করা বেটার, কারণ এটা অ্যালগরিদমের জন্য। ধারা বর্ণনা বলতে অ্যালগরিদমকে বোঝানো হয়। তোমরা যখন উদ্দীপকে দেখবা ধারণার কথা বলা হয়েছে বা পর্যায়ক্রমিক ধাপে ধাপে বর্ণনার সাহায্যে সমাধান করা হয়েছে, এই ধরনের শব্দগুলো বা লাইনগুলো দেখলে তখন তোমরা ধরবা অ্যালগরিদম। আর শুরু করে যেহেতু আমাদের পরীক্ষা আসে না, তার মানে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আর ফ্লোচার্টের কথা বললে সেখানে অবশ্যই বলে দিবে যে চিত্রের সাহায্যে উপস্থাপন করা হবে, ফ্লোচার্ট মানে হচ্ছে চিত্রের সাহায্যে উপস্থাপন। তো আমরা এখন কিছু অ্যালগরিদম আর ফ্লোচার্ট দেখবো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা আমাদের শেখার জন্য যেগুলো দরকার, এরকম আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট দেখবো। তো আমরা একটু আগে কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। এখন আমরা দেখবো হচ্ছে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের। যদি বলা হয় দুইটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট লিখো, তখন আমরা কি করব, তখন আমরা দুইটা সংখ্যা ইনপুট নিব, নেওয়ার পরে আমরা কি করব, দুইটা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। দুইটা সংখ্যার যোগ যা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করলে দুইটা সংখ্যার গড় হয়ে যাবে। যদি বলা হয় তিনটি সংখ্যার গড় নির্ণয় করো, তখন আমরা তিনটা সংখ্যা ইনপুট নিব, তিনটা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ করব, তখন হয়ে যাবে তিনটি সংখ্যার গড়। ওকে, তো আমরা এখানে প্রশ্ন লিখি সবাই খাতায়, তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। আমরা প্রথমে একটু ধীরে ধীরে আগাচ্ছি, মানে আমরা আগে অ্যালগরিদম ফ্লোচার্টগুলো বোঝার চেষ্টা করছি, তারপর আমরা দ্রুত আগাবো। তো আপাতত আমরা প্রশ্ন লিখবো হচ্ছে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। তো আমরা অ্যালগরিদমটা যদি খাতায় লিখি, সবাই অবশ্যই প্রশ্নটা লিখে নিবা খাতায়। তো আমরা অ্যালগরিদমে কি লিখবো, স্টেপ 1 2, আগের মতো স্টেপ 1 স্টেপ 2 এভাবে করে আমরা কিছু স্টেপ নিতে পারি। স্টেপ 1, তারপর হচ্ছে স্টেপ 2, এভাবে কতগুলো স্টেপ নিব। আমি এটাকে কপি করে নিচ্ছি, যেহেতু আমাকে এগুলো লিখতে হবে আমি আপাতত এগুলো কপি করে নিলাম কিছু। আমি স্টেপ 1 এর পরে 2 দিলাম, তারপর 3 দিলাম, তারপরে 4 দিলাম, তারপর 5 দিলাম, ইত্যাদি ইত্যাদি। এখন আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে প্রথমে ইনপুট নিয়ে হচ্ছে গড় বের করা। তো আমরা শুরু করব, স্টার্ট লিখলাম। স্টার্ট লেখার পরে 2 নাম্বার ধাপে আমি কি করব, আমি ইনপুট নিব দুইটা সংখ্যা। ধরো তুমি দুইটা সংখ্যা ইনপুট নিলা, একটা সংখ্যা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড। তিনটা যেহেতু বলেছি আমরা প্রশ্নে, তিনটা যেহেতু বলেছি, তো আমি তিনটা সংখ্যা নিব, একটা হচ্ছে এক্স ওয়াই জেড তিনটা। এরপরে আমি কি করব, আমি হচ্ছে এরপরে চাইলে যোগফল বের করে নিতে পারি। মানে আমরা জানি গড় সময় ডিরেক্ট তিনটা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ করলে গড় বের হয়ে যায়, আমি এভাবে লিখতে পারি
যে এভারেজ ইকুয়াল AVERAGE এভারেজ ইকুয়াল তিনটা সংখ্যার যোগফল ভাগ হচ্ছে 3। তো এখন তিনটা সংখ্যার যোগফল করার জন্য আমরা কি লিখবো? আমরা তিনটা সংখ্যার যোগফল লিখবো x যোগ y যোগ হচ্ছে z। তিনটা সংখ্যার যোগফলকে আমরা 3 দিয়ে ভাগ করলাম, তাহলে কিন্তু গড় বের হয়ে গেল। এখন তুমি এভারেজ না লিখে দেখবা যে বইয়ের মধ্যে এভিজি লেখা আছে, মানে ভেরিয়েবলের নাম দেওয়া আছে শুধু এভিজি। তুমি শুধু এভিজি এইটুকুই দিতে পারো, শুধু এভিজি ইকুয়াল, মানে তোমার যদি ভেরিয়েবলের নাম তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারবা, তার মানে তুমি এভারেজ দিতে পারো, এভিজি লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি আপাতত এভারেজ ধরলাম, পরবর্তীতে হয়তো আরো শর্টে মানে ভেরিয়েবল গুলোকে রিপ্রেজেন্ট করবো। তো আমি লিখলাম এভারেজ ইকুয়াল তিনটা সংখ্যার যোগফল ভাগ হচ্ছে 3। তার মানে আমরা তিনটা সংখ্যার গড় কিন্তু বের হয়ে যাবে, এখানে এক্স ওয়াই জেড এর মান বসানো হলে তিনটা সংখ্যার গড় বের হয়ে যাবে। এরপরে ধাপে গিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে ফলাফলটাকে প্রিন্ট করে দিব। তো আমরা প্রিন্ট করব কাকে? প্রিন্ট করব এভারেজ। উপরে ভেরিয়েবলটা ঠিক যেভাবে লিখবো নিচে এভাবে লিখবো। ধরো আমি যদি এখানে এভারেজটাকে স্মল এ দিয়ে লিখতাম, তাহলে আমরা এখানে স্মল এ দিয়ে লিখতাম। যদি আমরা দুইটা ভেরিয়েবলকে আলাদা ক্যাপিটাল এ দিই, এখানে যদি স্মল এ দিই, তার মানে দুইটা ভেরিয়েবল দুই রকমের মান মানে ইন্ডিকেট করবে, ভেরিয়েবল দুই রকম হয়ে যাবে। আমাকে কি করতে হবে, সবসময় দুইটা ভেরিয়েবল সেম রাখতে হবে। তো আমরা এখানে লিখলাম এভারেজ সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে তিনটা সংখ্যার যোগফল ভাগ হচ্ছে 3। আর প্রিন্ট করবো কাকে? এভারেজকে। প্রিন্ট করলে আমার প্রোগ্রাম শেষ, তখন আমি এন্ড করে দিব, তাহলে আমার কাজ শেষ হয়ে গেছে। এই ছিল হচ্ছে আমার অ্যালগোরিদম। এখন যদি আমরা ফ্লোচার্ট করি, তাহলে ফ্লোচার্টের কাজ একই রকম। এটা কি করতে হবে, জাস্ট চিহ্নগুলো আমাদের বসাই। তো আমরা যদি এখানে যদি আমরা এইটার সাথে মিলাই করতে চাই, এখানে ফ্লোচার্টটা আলাদাভাবে আমি করেছি, যেমন আমি লিখেছি জাস্ট দেখানোর জন্য যে একটা ফ্লোচার্ট অনেকভাবে করা যায়। তো আমি যদি এখানে একটু জুম করে নেই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমি এখানে স্টার্ট, একটু ঠিক আছে, তারপর লিখেছি ইনপুট এক্স, ইনপুট ওয়াই, ইনপুট জেড, মানে আমি তিনটা ইনপুট আলাদা আলাদা ভাবছি। এইভাবে লিখতে পারো ইন এক্স কমা ওয়াই কমা জেড। যেহেতু আমরা পরীক্ষার হলে প্রবাবিলিটি নাম্বার পাবো, প্রবাবিলিটি নাম্বার পাবো, তাহলে আমরা এইভাবে লিখবো। আমরা লিখবো ইনপুট এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে আমরা লিখবো ইনপুট এক্স কমা ওয়াই কমা জেড, না আমরা এখানে যেভাবে লিখেছি ঠিক সেভাবে মিলিয়ে লিখবো ইনপুট এক্স কমা ওয়াই কমা জেড। তো আমরা এইভাবে লিখবো এখানে ইনপুট এটা যে এটা দিয়ে আমরা লিখতে পারি যে তিনের সংখ্যা যোগ করে তারপর হচ্ছে আমরা কি করতে পারি, আমরা সামটাকে 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এভারেজ হয়ে যাবে। এইভাবে লিখতে পারি। আবার হচ্ছে এইভাবে লিখতে পারি। আমরা এইভাবে লিখবো, আমরা হচ্ছে শর্ট করে ফেলবো, তাহলে আমাদের কাজটা মানে কম সময় হয়ে যাবে। আমরা লিখতে পারি এই বক্সের মধ্যে কি লিখবো, এভারেজ সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভাগ হচ্ছে 3। আর এখানে কিন্তু এটা সামুদ্রিক চিহ্ন, এখানে কিন্তু সামুদ্রিক চিহ্ন হবে, মনে রাখতে হবে। এখানে কিন্তু আয়ত হবে না, সামুদ্রিক হবে। জাস্ট আমি বক্সের মধ্যে দেখিয়েছি, এটা কিন্তু সামুদ্রিক হবে, মানে ইনপুট এক্স ওয়াই প্লাস জেড এটা কি হবে, এটা সামুদ্রিক হবে। তো আমরা আমাদের এই যে কাজটা করলাম, মানে এখানে ইনপুট নিয়ে ফেললাম, ইনপুট নেওয়ার পর আমরা নিচে কি করলাম, আমরা হচ্ছে নিচে হচ্ছে প্রসেস করলাম। প্রসেস করার পর এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা প্রসেস করে ফেলেছি, আমরা প্রিন্ট করবো কাকে, এই এপিজি কে। আমি এখানে ভেরিয়েবলের নাম এপিজি দিয়েছি, তার সময় এপিজি আমাকে তখন আমাকে লিখতে হবে এপিজি এভাবে এ ক্যাপিটাল ভি স্মল জি স্মল। এখানে ভেরিয়েবল যেভাবে লিখবো এখানে আমি ঠিক ওইভাবে লিখবো। এখানে আমি লিখবো ক্যাপিটাল এ স্মল বি তারপরে স্মল জি, ঠিক এইভাবে করে লিখবো। তারপর আমি প্রোগ্রামটাকে এন্ড করে দিব। সহজ কথা হচ্ছে আমরা এখানে ভেরিয়েবলগুলোর নাম যেভাবে দিব পরবর্তীতে নামগুলো সেম রাখতে হবে, নাম চেঞ্জ করা যাবে না। তো এই কথাটা মনে রাখবা। আর সুডো কোড জাস্ট এভাবে লেখা হয় ইনপুট এক্স ইনপুট ওয়াই ইনপুট জেড তারপর সাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে এখানে স্টেপ 1 2 তো আমরা লিখেছি অ্যালগরিদমে। সুডো কোডে এটাও লেখা হয় না, সুডো কোডে আরো সংক্ষেপ করা হয়, মানে যত সংক্ষেপ করা যায় তত সংক্ষেপ করা হয় সুডো কোডে, যেটা মূলত এটা একটা সুডো কোড। হ্যাঁ, মানে অ্যালগরিদমের মতোই আমরা অ্যালগরিদমটাকে শর্ট করে প্রেজেন্ট করেছি, তাই দেখতে আমাদের অ্যালগরিদমটা সুডো কোডের মতোই হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো আমাদের দেখলাম আমরা অ্যালগরিদম করলাম, তারপর হচ্ছে ফ্লো চার্ট করলাম। তো আমাদের নেক্সট স্টেজ আমরা প্রোগ্রাম সলভ করব। এখন এই সবগুলো প্রোগ্রাম আমরা অ্যালগরিদমও করব, ফ্লো চার্টও করব। ইন কেস আমি কোনটাই অ্যালগরিদম করাইলে ফ্লো চার্ট না করাইলে তোমাদেরকে করে নিতে হবে। ধরো আমি ফ্লো চার্ট করালাম, অ্যালগরিদম করালাম না, তোমাকে ওই অ্যালগরিদমটা করতে হবে। ঠিক আছে? তো আমি এরপরে যেটাতে যাব, আমরা মোটামুটি এখন যেগুলো যাব সেগুলো হচ্ছে আমাদের পরীক্ষার জন্য একটু মানে পরীক্ষার জন্য যেগুলো আসতে পারে সেই ধরনের কিছু অ্যালগরিদম ফ্লো চার্ট দিয়ে আমরা শুরু করব। তো ফার্স্টে আমরা যে প্রশ্ন নিলাম সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লো চার্ট। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আমি লিখবো, এখানে লিখবো
তো যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি জানি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো আমরা স্টেপ 1 এ গিয়ে কি করব, আগের মতো করে স্টার্ট করে দিব। ইনপুট 1 এ আমরা স্টার্ট করব। তারপর হচ্ছে আমরা স্টেপ 2 তে গিয়ে, ইনপুট 2 না, স্টেপ 2 তে গিয়ে আমরা কি করব, স্টেপ 2 তে এর ক্ষেত্র নির্ণয় হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আমি ধরলাম ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে h, মানে বেজ আর হাইট। স্টেপ 3 তে গিয়ে আমি কি করব, স্টেপ সেগুলো আমি কি সংখ্যাগুলো আমি ইনপুট নিয়েছি সেগুলো আমি প্রসেস করব। তো প্রসেস করব কিভাবে, সূত্রটা আমাকে জানতে হবে। সূত্রটা হচ্ছে এরিয়া ইকুয়াল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু বেজ ইনটু হাইট। আমি হাফটাকে 0.5 লিখেছি, এভাবে লেখা বেটার। ঠিক আছে, এভাবে লিখা বেটার। আমরা দেখব সি প্রোগ্রাম আমরা এভাবে লিখবো, যেহেতু সি প্রোগ্রাম এভাবে লিখবো, আগে থেকে আমরা এভাবে প্র্যাকটিস করছি। তো আমি একটা ভেরিয়েবলের নাম ধরলাম যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আমি হাফটাকে লিখলাম 0.5, যেহেতু হাফটা হচ্ছে ধ্রুবক কনস্ট্যান্ট, তাই এখানে ইনপুট হিসেবে 0.5 নিতে হবে না, কারণ এটা ধ্রুবক। 0.5 মানে 0.5ই। আর বি আর এইচ এর মান আমি জানি না, এটা হচ্ছে যে সফটওয়্যারটা ব্যবহার করবে, যে প্রোগ্রামটা ব্যবহার করবে, সে ঠিক করে দিবে সে কোন ধরনের ক্ষেত্রফলের মান বের করতে চায়। তার ক্ষেত্রফলের ভূমি কত, তার ক্ষেত্রফলের উচ্চতা কত, সেটা সে ঠিক করে দিবে। তাহলে আমি প্রিন্ট করে দিব কাকে, প্রিন্ট করে দিব হচ্ছে এরিয়াটাকে। তারপর স্টেপ 5 এ গিয়ে আমরা কি করব, এন্ড করে দিব। তোমরা চাইলে লিখে নিতে পারো তাড়াতাড়ি করে, আমাদের 8 মিনিট সময় আছে, এর মধ্যে কেটে যেতে পারে। তো স্টেপ 5 এ গিয়ে আমরা কি করব, এন্ড করে দিব। আমাদের মূল কাজটা হচ্ছে প্রথমে স্টার্ট করা। স্টার্ট করার পর আমরা ইনপুট করব, ইনপুট নিব, আমরা দেখব আমাদের ভেরিয়েবল কয়টা আছে। এটা হচ্ছে মূল কাজ। স্টার্ট করার পরে দেখব ভেরিয়েবল কয়টা আছে। তো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি আর উচ্চতা হচ্ছে ভেরিয়েবল, ভূমি আর উচ্চতা হচ্ছে ভেরিয়েবল। তাহলে আমরা ভূমি আর উচ্চতা দুটো নিলাম। আর নেওয়ার পরে তারপর ক্ষেত্রফলের যে সূত্র আছে এরিয়া ইকুয়াল 0.5 ইনটু মানে হাফ ইনটু ভূমি উচ্চতা, সেটা লিখলাম। তারপর এটাকে এন্ড এন্ড করে দিলাম। এখন ফ্লোচার্ট কিন্তু আর আলাদা কিছু না, ফ্লোচার্ট কিন্তু একই রকম, শুধু আমরা চিহ্নগুলো খেয়াল করব। তো শোনো, তোমাদের 10 মিনিট একটা ব্রেক থাকবে না আমাদের জন্য। আমরা হচ্ছে এখানে 5:17 শুরু করছি। 5:30 এর মানে 13 মিনিট হয়ে যায়। 5:30 আমরা 5:30 ক্লাস মানে স্টার্ট করে দিব পড়ানো। তার আগে তোমরা জয়েন করে ফেলো, 5:30 এর 1-2 মিনিট আগে জয়েন করে ফেলবা। তো তোমরা হচ্ছে এর মাঝখানে যারা অ্যালগরিদমটা লিখে লিখে ফেলো, ফ্লোচার্টটা লিখে ফেলো। অ্যালগরিদমটা জানলে ফ্লোচার্টটা পারা যাবে, জাস্ট সিম্বল গুলো বসাইতে হবে। তো ইনপুটের জন্য সামান্তরিক, আউটপুটের জন্য সামান্তরিক, মাঝখানে এরিয়াটা প্রসেস যখন করব সূত্রটা লিখবো তখন হচ্ছে হবে আয়তক্ষেত্র। আর স্টার্ট এন্ড হচ্ছে একটা মানে বৃত্তের মতো, এভাবে লিখলে ফ্লোচার্টটা হয়ে যাবে। এরকম করে সব ক্ষেত্রফলের সূত্র আমরা সলভ করতে পারি।